আইপিএল আমাদের কাছে এটি শুধুমাত্র একটি ক্রিকেট টুর্নামেন্ট, কিন্তু বিসিসিআই এবং আইপিএল এর টিমগুলোর কাছে এটি হলো মানি মেকিং মেশিন। পৃথিবীতে 100 কোটিরও বেশি লোক আইপিএল খেলা দেখে এবং খেলা দেখার সময় নিজের ফেভারিট টিম এবং ফেভারিট প্লেয়ারের জন্য চিয়ার আপ করে। আইপিএল এর এই হিউজ ফ্যান বেসকে কাজে লাগিয়ে বিসিসিআই এবং আইপিএল এর টিমগুলো যে কত টাকা কামিয়ে নিচ্ছে সেটা কেউ আমরা ভেবেও দেখিনি। প্রতি বছর বিসিসিআই যত টাকা ইনকাম করে তার প্রায় 60% আইপিএল এর একটি সিজন থেকেই চলে আসে। আর এই ইনকামের পরিমাণটা খুবই বড়, প্রায় 9,678 কোটি টাকা। এত বড় সড়ো ইনকামের পরেও বিসিসিআই আইপিএল এর উইনার টিমকে কত টাকা প্রাইজ মানি দেয়? মাত্র 20 কোটি টাকা। আসলে এই 20 কোটি টাকার প্রাইজ মানিটা উইনার টিমের কাছে কিছুই নয়। কোনো টিমই এই প্রাইজ মানির জন্য মাঠে খেলতে নামে না। ইভেন এর থেকেও অনেক বেশি টাকা তারা আইপিএল এ না জিতেও ইনকাম করে ফেলে। কিন্তু প্রশ্নটা হলো কিভাবে? আজকে আমরা সেটাই জানবো। তো বেশি সময় নষ্ট না করে চলো জেনে নেওয়া যাক আইপিএল এর বিজনেস মডেল। Indian Premier League is one of the world's most popular sports leagues. The Board of Control for Cricket in India and IPL teams earn billions through media rights, sponsorships and branding. অনেকেই হয়তো Today, জানে না যে IPL is আইপিএল not just খেলার cricket, আগেও it's আইসিএল a নামে massive আরেকটি global টুর্নামেন্ট খেলা হতো, যেটি অর্গানাইজ করেছিল জি এন্টারটেইনমেন্ট এন্টারপ্রাইজ। হ্যাঁ, এটি সেই কোম্পানি যার চ্যানেল আমরা টিভিতে দেখতে পাই, যেমন জি সিনেমা, জি নিউজ, জি টিভি ইত্যাদি। এই টুর্নামেন্টের মেইন মোটিভ ছিল রিটায়ার্ড এবং আনরিকগনাইজড প্লেয়ারদের মাঠে ফিরিয়ে আনা। কিন্তু এইখানেই হলো আসল প্রবলেম। যেহেতু ইন্ডিয়ান ক্রিকেট টিমের বোর্ড হলো বিসিসিআই, এবং বিসিসিআই তখন একদমই চাইছিল না যে তারা ছাড়া অন্য কেউ ইন্ডিয়াতে কোনো ক্রিকেট টুর্নামেন্ট অর্গানাইজ করবে যেখানে ইন্ডিয়ান টিমের প্লেয়াররাও খেলতে যাবে। তাই বিসিসিআই একটা ডিসিশন নেয়। তারা ক্লিয়ারভাবে জানিয়ে দেয় যে যেই প্লেয়াররা আইসিএল টিমে খেলতে যাবে তাদেরকে বিসিসিআই তাদের সব রকম অফিসিয়াল টুর্নামেন্ট ইভেন ইন্ডিয়ান ক্রিকেট টিম থেকেও বাদ দিয়ে দেবে। আর এই কারণের জন্যই সচিন টেন্ডুলকার এবং এমএস ধোনির মতন ফেমাস প্লেয়াররাও নিজেদেরকে আইসিএল টুর্নামেন্ট থেকে দূরে সরিয়ে রেখেছিল। যখন প্লেয়াররা আইসিএলকে সাপোর্ট করলো না, বিসিসিআইও সাপোর্ট করলো না, এদিনই দেখা দেখি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলও আইসিএলকে সাপোর্ট করা থেকে নিজেদেরকে বঞ্চিত রাখে। আর এর পরিণাম কি হলো? মাত্র 2 বছরের মধ্যেই আইসিএল টুর্নামেন্টটাই পুরোপুরি বন্ধ হয়ে গেল। ঠিক তার 1 বছর পরে সে সময়কার ভাইস প্রেসিডেন্ট ললিত মোদি 2008 সালে লঞ্চ করলো আইপিএল। Today, the Board of Control for Cricket in India officially launched the Indian Premier League, marking a new era in cricket. এতে হলো আইপিএল শুরু হওয়ার কথা। এইবার আসি মেন টপিকে, যে বিসিসিআই এবং আইপিএল এর টিমগুলো কিভাবে এত টাকা ইনকাম করে, যখন আইপিএল তো আমরা পুরোপুরি ফ্রিতেই দেখতে পাই। প্রথমেই আসি বিসিসিআই এর কথায়। দেখো, বিসিসিআই আইপিএল এ মাল্টিপল সোর্স থেকে টাকা ইনকাম করে। এর মধ্যে তাদের প্রধান সোর্স হলো ব্রডকাস্টিং রাইট, মানে এই আইপিএল খেলাটি কোন জায়গায় দেখা হবে বা কোন চ্যানেলে দেখা হবে। যেমন মোবাইলে খেলা দেখতে গেলে আমরা খুলি জিও হটস্টার, এবং টিভিতে খেলা দেখতে গেলে আমরা ইউজ করি স্টার স্পোর্টস। এই দুটো কোম্পানি বিসিসিআই এর কাছ থেকে আইপিএল এর ব্রডকাস্টিং রাইটস কিনে নিয়েছে। 2023 সাল থেকে 2027 সাল অবধি 5 বছরের এগ্রিমেন্টে বিসিসিআই টোটাল 48,390 কোটি টাকা জিও হটস্টার এবং স্টার স্পোর্টস এর থেকে অলরেডি আগেই পেয়ে গেছে। প্রশ্ন হলো, জিও হটস্টার এবং স্টার স্পোর্টস এতগুলো টাকা যে ব্রডকাস্টিং রাইটস এর জন্য খরচ করলো, তারা এই টাকাটি উসুল করবে কি করে? কোনো প্রফিট ছাড়া তারা নিশ্চয়ই এত টাকা খরচ করবে না। এরা এই পুরো টাকার প্রফিট তোলার জন্য নিজেদের প্ল্যাটফর্মকে ইউজ করে বাকি ব্র্যান্ড বা কোম্পানিগুলোকে অ্যাড দেওয়ার জন্য। যেহেতু প্রচুর লোক আইপিএল খেলা দেখে, তাই যে কোনো ব্র্যান্ড বা কোম্পানি চাইবে তাদের প্ল্যাটফর্মগুলোতে অ্যাড চালাতে। 2026-এ আইপিএল খেলা চলাকালীন কেউ যদি জিও হটস্টারে নিজের কোম্পানির অ্যাড চালাতে যায়, তাহলে তাকে 10 সেকেন্ড অ্যাডের জন্য 50 লাখ টাকা পে করতে হবে। আর স্টার স্পোর্টসে 10 সেকেন্ড অ্যাডের জন্য 21 লাখ টাকা। আর এই অ্যামাউন্টটা স্পেশাল ম্যাচ ওয়াইজ আরো বেশি করে বেড়ে যায়। যেমন প্লে অফ ম্যাচ বা ফাইনাল ম্যাচে স্টার স্পোর্টসে 10 সেকেন্ড অ্যাডের জন্য 50 লাখ টাকা অব্দি পে করতে হতে পারে। মানে জিও হটস্টার বা স্টার স্পোর্টস যত টাকা ব্রডকাস্টিং রাইটস এর জন্য স্পেন্ড করছে, সিজন শেষের পর দেখা যাবে শুধুমাত্র অ্যাড রেভিনিউ থেকেই তাদের পুরো প্রফিটটি উঠে চলে এসছে। যেহেতু ইন্ডিয়ার বাইরেও আইপিএল খেলা দেখা হয়, তাই বিসিসিআই এখানে ফরেন কান্ট্রিগুলোকে ইন্টারন্যাশনাল রাইটসও বেচে। এরকম করে বিসিসিআই প্রায় 53,000 কোটি টাকা শুধুমাত্র ব্রডকাস্টিং রাইটস সেল করেই ইনকাম করে ফেলে। আর এই 53,000 কোটি টাকার ডিলের জন্যই আইপিএল হয়ে গেছে পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ মূল্যের স্পোর্টস মিডিয়া প্রপার্টি। নাম্বার 1-এ রয়েছে এনএফএল। এটা তো গেল শুধু ব্রডকাস্টিং রাইটস এর ইনকাম। এইবার আসি স্পন্সরশিপে। দেখো, আইপিএল কে কিন্তু কখনো শুধু আইপিএল বলা হয় না। কোনো না কোনো ব্র্যান্ডের নাম আইপিএল এর আগে সবসময় অ্যাড থাকে। যেমন পেপসি আইপিএল,
ডিএলএফ আইপিএল, ভিভো আইপিএল আর এখন টাটা আইপিএল। এগুলোকে বলে টাইটেল স্পন্সর, মানে এই কোম্পানি বা ব্র্যান্ডগুলো আইপিএল এর আগে নিজেদের নাম এড করার জন্য প্রচুর পরিমাণে টাকা বিসিসিআই কে দেয়। যেমন ধরো টাটা গ্রুপ 2024 সাল থেকে 2027 সাল অব্দি টাইটেল স্পন্সর করছে 2,500 কোটি টাকার বিনিময়ে, শুধুমাত্র তাদের ব্র্যান্ড নেমটি আইপিএল এর আগে অ্যাড করার জন্য। তারপর খেলা চলাকালীন তোমরা হয়তো কমেন্ট্রিতে বলতে শুনেছো সিএট্যাট, স্ট্র্যাটেজিক টাইম আউট, অফিসিয়াল পার্টনার এঞ্জেল ওয়ান, এরকম আরো অনেক ব্র্যান্ড কিছু না কিছু স্পন্সরশিপ নেওয়ার জন্য বিসিসিআই কে টাকা দেয়। এছাড়াও স্টেডিয়ামের ভেতর আমরা যতগুলো ব্র্যান্ডের নাম বা লোগো দেখি, সেটা বাউন্ডারি লাইনে হোক কিংবা মাঠে হোক, এই ব্র্যান্ডগুলোই হলো আইপিএল এর অফিসিয়াল স্পন্সর। আর এই অফিসিয়াল স্পন্সরশিপ থেকে বিসিসিআই প্রায় 1,000 কোটি টাকা রেভিনিউ জেনারেট করে। এইবার প্রশ্ন হলো, এতগুলো টাকা যে বিসিসিআই ইনকাম করছে, এই পুরো টাকাটাই কি বিসিসিআই নিজেই নিয়ে নেয়? না, ব্রডকাস্টিং রাইটস এবং অন্যান্য স্পন্সরশিপ থেকে যত টাকা ইনকাম হয় বিসিসিআই তার 50% নিজের কাছে রেখে দেয় আর বাকি 50% টিমগুলোর মধ্যে ভাগ করে দেয়। আগে বিসিসিআই এই ইনকামগুলো 20% শেয়ার নিজের কাছে রাখতো, পরে আস্তে আস্তে এটাকে বাড়িয়ে 50% এনে রাখা হয়েছে। এইবার জানা যাক আইপিএল এর টিমগুলো কিভাবে টাকা ইনকাম করে। দেখো, আইপিএল এর প্রতিটি টিম কোনো না কোনো বিজনেসম্যান, সেলিব্রিটি কিংবা কোম্পানির দ্বারা ওন করা হয়। শুধু একটা টিম কিনে নিলেই হলো না, ওনারদের এই আইপিএল টিমের পেছনে অনেক টাকা খরচ করতে হয়। যেমন ধরো টিমের ট্রাভেলিং কস্ট, হোটেল কস্ট, প্লেয়ারদের ট্রেনিং, এরকম আরো অনেক কিছু আছে যেইগুলোতে আইপিএল এর ওনারদের প্রচুর পরিমাণে টাকা খরচ করতে হয়। নর্মাল এস্টিমেট করে দেখা গেছে যে প্রত্যেকটি আইপিএল টিমের পেছনে প্রায় 200 কোটি টাকা খরচ করতে হয়। এইবার প্রশ্ন হলো, টিমের ওনাররা যে এতগুলো টাকা খরচ করছে, এই টাকার প্রফিট কি তারা আদৌ তুলতে পারছে? আগেই তোমাদের বলেছি যে বিসিসিআই টোটাল রেভিনিউ 50% আইপিএল টিমগুলোর সাথে শেয়ার করে, তো এখান থেকে ভালো পরিমাণ টাকা আইপিএল টিমগুলোর কাছে আগে থেকেই চলে আসে। এছাড়াও টিমগুলোরও মেইন ইনকাম সোর্স হলো স্পন্সরশিপ। আপনারা দেখেছেন যে প্রতিটি প্লেয়ারদের জার্সিতে, প্যান্টে বা টুপিতে বিভিন্ন রকমের কোম্পানির নাম বা লোগো লাগানো থাকে। সাধারণত প্রতিটি টিমের জার্সির ওপর 5 থেকে 10 খানা কোম্পানি বা ব্র্যান্ডের নাম বা লোগো দেখা যেতে পারে। এই ব্র্যান্ডগুলোই আইপিএল এর টিমগুলোকে স্পন্সর করে। জার্সির ফ্রন্টে যে ব্র্যান্ডের নাম থাকে সে হলো টাইটেল স্পন্সর, আর জার্সির পিছনে যে ব্র্যান্ডের নাম থাকে সে হলো প্রিন্সিপাল স্পন্সর। সব থেকে বেশি টাকা দিতে হয় টাইটেল স্পন্সরের জন্য, আর সেকেন্ডে থাকে প্রিন্সিপাল স্পন্সর। সোজা কথায় ব্র্যান্ডের নাম হোক বা লোগো যত বেশি করে হাইলাইট হবে, তাকে তত বেশি পরিমাণ টাকা দিতে হবে। যেমন 2025-এ আরসিবি টিমের টাইটেল স্পন্সর ছিল কাতার এয়ারওয়েজ। 3 বছরের টাইটেল স্পন্সরশিপের জন্য আরসিবি টিমকে কাতার এয়ারওয়েজ 75 কোটি টাকা দিয়েছিল, মানে প্রতি বছর প্রায় 25 কোটি টাকা করে। কিন্তু এই বছর আরসিবি টাইটেল স্পন্সর করছে নাথিং কোম্পানি, আর এই স্পন্সরের জন্য নাথিং কোম্পানি যে কত টাকা স্পেন্ড করছে সেটা অফিসিয়ালি এখনো জানা যায়নি, কিন্তু কিছু সোর্সের বেসিসে জানা যাচ্ছে যে নাথিং কোম্পানি টাইটেল স্পন্সরের জন্য 80 থেকে 100 কোটি টাকা স্পেন্ড করছে, তাও আবার মাত্র 2 বছরের জন্য। এ তো গেল টাইটেল স্পন্সর। এছাড়াও আছে কিট স্পন্সর, মানে টিমের প্লেয়াররা কোন ব্র্যান্ডের কিট ইউজ করবে তার জন্য স্পন্সর। এরকমই আরো অনেক ধরনের স্পন্সরশিপ আছে। এস্টিমেট করে দেখা গেছে যে প্রতিটি আইপিএল টিম প্রায় 150 থেকে 200 কোটি টাকা এই স্পন্সরশিপ গুলোর থেকে ইনকাম করে ফেলে। তাহলে আর কি, টিমের পেছনে খরচ করা 200 কোটি টাকা তো এখান থেকেই চলে আসলো। কিন্তু টাকার খেলা এখনো শেষ হয়নি, আরো বাকি আছে। আইপিএল চলাকালীন টিমের ওনাররা চাইলে যে কোনো প্লেয়ারকে দিয়ে যে কোনো অ্যাড করাতে পারে। যখনই দেখবেন প্লেয়াররা টিমের জার্সি পরে অ্যাড করছে, তার মানে সেই অ্যাডের টোটাল রেভিনিউটাই চলে যাচ্ছে টিমের ওনারের কাছে। তাছাড়া আমরা যখন টিকিট কেটে স্টেডিয়ামে খেলা দেখতে যাই, সেই টিকিটের রেভিনিউটাও 2 ভাগে ভাগ করা হয়। ধরো ইডেন গার্ডেনে খেলা হচ্ছে, তাহলে সেখানকার টিকিট সেলিং এর 80% টাকা যাবে কলকাতা টিমের কাছে, আর 20% টাকা যাবে হোম গ্রাউন্ড অ্যাসোসিয়েশনের কাছে। প্রতিটা টিমের হোম গ্রাউন্ডেই অন্তত 7টি করে ম্যাচ হয়, তাই প্রতিটা টিমই এই টাকা কামানোর সুযোগটি পায়। অবশ্যই টাকার পরিমাণটা অতটা বেশি নয়, তাও এস্টিমেট করে দেখা গেছে যে 4 থেকে 5 কোটি টাকা টিকিট সেল করে এবং স্টেডিয়ামের ভেতরে থাকা খাবার দাবার এবং ব্রেভারেজ থেকে ইনকাম হয়ে যায়। এছাড়াও মার্চেন্ডাইজ হলো আইপিএল টিমগুলোর কাছে টাকা কামানোর আরেকটি রাস্তা। প্রতিটা টিমেরই আলাদা আলাদা মার্চেন্ডাইজ থাকে। ধরুন আপনি আপনার ফেভারিট টিমের জার্সি কিনছেন, সেই জার্সির রেভিনিউটাও টিমগুলোর কাছে যায়। আর মার্চেন্ডাইজ শুধু জার্সি কিংবা প্যান্টেরই হয় না, আরো অনেক রকম জিনিসের হয়, যেমন চাবির রিং, মোবাইল কভার, রিস্ট ব্যান্ড, জগার্স, এরকম আরো অনেক প্রোডাক্টের হতে পারে। এই মার্চেন্ডাইজ সেল করে যত টাকা আসে তার পুরোটাই চলে যায় আইপিএল এর টিমগুলোর কাছে। আর এই সবের শেষে আসে উইনিং প্রাইজ 20 কোটি টাকা, যেটা বেশিরভাগ টিমের ওনাররাই নেয় না, বরং প্লেয়ারদের মধ্যে ভাগ করে দেয়।
এবার আপনিই ভাবুন যে কোনো টিম কি আদেও এই 20 কোটি টাকা জেতার জন্য মাঠে খেলতে নামে? না, আসলে উইনার হওয়াটা তাদের কাছে ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায় টিমের ব্র্যান্ড ভ্যালুকে স্ট্রং করার জন্য। যেই টিম যত বেশিবার উইনার হবে সেই টিমের ফ্যান ফলোইং তত বেশি করে বাড়বে, আর তত বেশি পরিমাণে লোক সেই টিমের খেলাগুলি দেখবে এবং সেই টিমকে সাপোর্ট করবে। আর যেই টিমের ক্রেজ যত বেশি থাকবে, বড় বড় ব্র্যান্ড তত বেশি টাকা খরচ করতে চাইবে সেই টিমকে স্পন্সর করার জন্য। এই লিস্টটা দেখুন। আবার অনেক সময় টিমের ব্র্যান্ড ভ্যালু জেতার ওপর নয়, টিমে থাকা ফেমাস প্লেয়ারদের উপর ডিপেন্ড করে। যেমন আরসিবি টিমের বিরাট কোহলি এবং চেন্নাই সুপার কিংস টিমের মহেন্দ্র সিং ধোনি। অনেক ফ্যানরা এমন আছে যে তাদের ফেভারিট প্লেয়ারের জন্যই সেই স্পেসিফিক টিমকে সাপোর্ট করে, আর সেই কারণের জন্যই টিমের ব্র্যান্ড ভ্যালু আরো বেশি পরিমাণে বেড়ে যায়। এক্সাম্পল ওয়াইজ আরসিবি টিম কি দেখো, পাস্টের কোনো বছরে কিন্তু তারা উইনার হতে পারেনি, কিন্তু সেই কারণের জন্য তাদের ব্র্যান্ড ভ্যালু কমেনি কখনো। বিকজ অনেক ফেমাস প্লেয়ার যেমন বিরাট কোহলি, ক্রিস গেল, গ্লেন ম্যাক্সওয়েল, এরা সবাই আরসিবি টিমে খেলেছে, আর এইসব প্লেয়ারদের জন্যই আরসিবি টিমের ব্র্যান্ড ভ্যালু অলওয়েজ স্টেবল ছিল। কিন্তু 2025-এ আইপিএল এর উইনার হওয়ার পর আরসিবি টিমের ব্র্যান্ড ভ্যালু প্রতিটি টিমকে ছাড়িয়ে গেছে। আরসিবি এখন আইপিএল হিস্ট্রির সব থেকে বেশি মূল্যবান টিম হয়ে দাঁড়িয়েছে। আর এইবার 2026-এও যেই টিম জিতবে, সামনের বছর তারও ব্র্যান্ড ভ্যালু অনেক বেশি গুণ বেড়ে যাবে। তাই আইপিএল টিমগুলো ম্যাচ জিততে চায় 20 কোটি টাকার জন্য নয়, বরং নিজের ব্র্যান্ড ভ্যালুকে আরো বেশি করে স্ট্রং করার জন্য। আর ব্র্যান্ড ভ্যালু বেড়ে যাওয়া মানে আরো বেশি করে স্পন্সরশিপ, মানে আরো বেশি পরিমাণে টাকা। অনেক সময় ফেমাস কোম্পানি বা ফেমাস সেলিব্রিটির জন্য টিমের ব্র্যান্ড ভ্যালু কিন্তু অনেক বেশি গুণ বেড়ে যায়। যেমন ধরো কলকাতা নাইট রাইডার্সের ওনার শাহরুখ খান। অনেক ফ্যান এমন আছে যারা শুধুমাত্র শাহরুখ খানের জন্যই কেকেআর টিমকে সাপোর্ট করে। আর এরকম ভাবে আইপিএল হয়ে উঠেছে পৃথিবীর সব থেকে পপুলার টুর্নামেন্টগুলির মধ্যে একটি, যেখানে সেলিব্রিটি, প্লেয়ার এবং ব্র্যান্ডের মিক্সিং দেখা যায়। আইপিএল এখন ওয়ার্ল্ডের সেকেন্ড মোস্ট ভ্যালুয়েবল টুর্নামেন্ট, যেটি শুরু হয়েছিল একটি অন্য টুর্নামেন্টকে টক্কর দেওয়ার জন্য। তো এইভাবেই বিসিসিআই এবং আইপিএল টিমগুলো প্রচুর পরিমাণে টাকা কামায় আইপিএল এর একটি সিজন থেকে। আইপিএল তাদের বিজনেসের জন্য এতটাই এফেক্টিভ যে যখন কোভিড-19 এর জন্য পুরো পৃথিবী লকডাউনে ছিল, আইপিএল এর ওপর তার কোনো এফেক্ট পড়তে পারেনি। ভিডিওটি ভালো লেগে থাকলে লেটস হিট দ্য লাইক বাটন। এন্ড তোমাদের কি মনে হয় 2026-এ আইপিএল এর উইনার কোন টিম হবে? নিচে কমেন্ট সেকশনে অবশ্যই জানাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন স্টে হেলদি, স্টে হ্যাপি, বাই বাই।